নমস্কার, সান্দনদীপের পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। চিকিৎসা পরিষেবা লাটে তুলে দিয়ে গুন্ডামিতে লিপ্ত হল জিবি হাসপাতালের একাংশ চিকিৎসক। শুক্রবার রাতে এক মৃত রোগীর পরিবারের লোকজনদের উপর সংঘবদ্ধভাবে হামলা চালায় জিবি হাসপাতালের একাংশ চিকিৎসক। চিকিৎসকদের হাতে আক্রান্ত হতে হল পুলিশকেও। ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বইছে সর্বত্র। কলঙ্ক মুছতে পারল না জিবি হাসপাতাল। এবার সরাসরি গুন্ডাগিরিতে নাম লেখালো জিবি হাসপাতালের কিছু ডাক্তাররা। কতটা নগ্ন শিক্ষায় শিক্ষিত হলে রাজ্যের একটি প্রধান রেফারেল হাসপাতালে রোগীর পরিবারকে পুলিশের সামনে ব্যাধরোগ মার খেতে হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই অভিযোগ উঠছে শুক্রবার রাতে জিবি হাসপাতালের মৃত রোগীর পরিবারের পক্ষ থেকে। জানা যায়, শারীরিক সমস্যা নিয়ে সুনীত কুমার ভৌমিক নামে এক ব্যক্তিকে জিবি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। গত কয়েকদিনে 2.5 থেকে 3 লক্ষাধিক টাকার ওষুধ ক্রয় করে দিলেও রোগী সুস্থ হয়ে ওঠেনি। শুক্রবার কোনো এক সময় রোগীর মৃত্যু হয়। জিবি হাসপাতালে মেডিসিন বিভাগের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল এক বৃদ্ধ রোগী। শুক্রবার বিকালে হাসপাতালের চিকিৎসকরা ওই রোগীর পরিবারের লোকজনদের জানিয়ে দেন, রোগীর অবস্থা ভালো নয়, যেকোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে ওই রোগী। যথারীতি রোগীর পরিবারের লোকজন আইসিইউ ওয়ার্ডের বাইরে অপেক্ষা করছিল। রাতের বেলায় আইসিইউ ওয়ার্ডে কর্তব্যরত ছিল চিকিৎসকরা। রোগীর পরিবারের লোকজন বহুবার আইসিইউ ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের নিকট আবেদন জানায় 2 মিনিটের জন্য তাদের রোগীকে দেখতে দেওয়া হোক, কিন্তু রোগীর পরিবারের লোকজনদের রোগীকে দেখতে দেওয়া হয়নি। রাত 10:30 নাগাদ রোগীর পরিবারের লোকজনদের ফোন করে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। সাথে সাথে রোগীর পরিবারের লোকজন আইসিইউ ওয়ার্ডে ছুটে যায়। রোগীর পরিবারের লোকজন মৃতদেহ দেখার পর কিছুটা উত্তেজিত হয়ে পড়ে, তবে চিকিৎসকদের সাথে কোনো ধরনের ঝামেলা হয়নি। পরে আবার এ বিষয়ে সিনিয়র ডাক্তারের কাছে জানতে চাওয়া হলে ডক্টর আগরতলা মেডিকেল কলেজের প্রায় 100 জুনিয়র ডাক্তারকে নিয়ে এসে পুলিশের সামনে ব্যাধরোগ মারধর করে রোগীর পরিবারের অঙ্কিতা ভৌমিক, সুমিত ভৌমিক, সৈকত ভৌমিক সহ অন্যান্যদের। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, উচ্চশিক্ষায় শিক্ষিত জুনিয়র ডাক্তারদের হাত থেকে এদের রেহাই পায়নি মহিলারা পর্যন্ত। তারপর অসহায় রোগীর পরিবার মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানিয়েছেন, আইসিইউর নামে প্রধান রেফারেল হাসপাতালে একটি ব্যবসা সৃষ্টি হয়ে আছে। রোগীর জন্য ক্রয় করে দেওয়া ওষুধ সঠিকভাবে রোগীকে না দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে খোলা বাজারে। ব্যবসা হচ্ছে সব ব্যবসা। এখানে আমি বলবো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে যে একটা সিসিটিভির ব্যবস্থা করুন, যাতে আইসিইউ ডিপার্টমেন্টের সব পেশেন্ট বাইরে থেকে দেখতে পারে ভেতরে কি হচ্ছে। আমরা রোগীকে পেশেন্টের জন্য টাকা ওষুধ দিচ্ছি, সেই ওষুধগুলিকে আদৌ খাওয়াচ্ছে না বাইরে নিয়ে বেচা হচ্ছে। তারা আরও জানান, আইসিইউর মধ্যে সঠিকভাবে পরিষেবা না দিয়ে ডাক্তার এবং নার্সরা ঘুমিয়ে থাকছে কিংবা তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকছে। রোগীর পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি জানান, অবশ্যই যেন আইসিইউর মধ্যে সিসি ক্যামেরার ব্যবস্থা করেন। পাশাপাশি হাসপাতালে গুন্ডাগিরির শিকার হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন মৃত রোগীর পরিবার। সূত্রের খবর, জিবি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ প্রায়ই রাতের বেলা হোস্টেলের মধ্যে মাতাল হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রাখে, যার রেশ পড়ল এই রোগী পরিবারের উপর। এর জবাব কে দেবে? জিবি হাসপাতাল তো খবরের শিরোনামে আগে থেকে রয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সিকিউরিটি গার্ডদের চূড়ান্ত গাফিলতির কারণে রোগীর মৃত্যু অভিযোগ পর্যন্ত রয়েছে। গত কয়েকদিন আগে হাসপাতালে প্রসূতি বিভাগে এক গর্ভধারিণী মায়ের পর্যন্ত মৃত্যু হয়েছে। এর সুষ্ঠু তদন্তের জন্য কমিটিও গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটির রিপোর্ট সামনে আসার আগেই আবারও হাসপাতালের পরিষেবার পরিচয় দিল কিছু ডাক্তাররা, যারা আগামী দিন মানুষের জীবন মরণ নির্ণয় করবে। প্রশ্ন হল, তাহলে তাদের হাতে কি রাজ্যের ভবিষ্যৎ? তবে তাদের এই শিক্ষা কারা দিচ্ছে? নিশ্চয় জিবি হাসপাতালে কিছু সিনিয়র ডাক্তার এই শিক্ষা দিচ্ছেন। প্রায় 100 জনের মতো ডাক্তার ভিতরে ঢুকছে, আইসিইউর ভিতরে ঢুকিয়া আমদার পেশেন্ট আমদারা সব বাইরে মারধর করছে, মহিলারাও ডাক্তার মারধর করছে, ইচ্ছা মতো ফিরছে, ফালাইয়া ফিরছে, লাথি উষ্টা কিন্তু আমাদের বিশ্বাস নেই, ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই। কারণ জিবির এই অবস্থা আমরা জানি, যারা শহরবাসী আমরা জানি জিবির পরিষেবা কি। আইসিইউর ভেতরে আমাদের 2.5 থেকে 3 লাখ টাকা আমরা খরচা করলাম, পেশেন্টের বিন্দু মাত্র ইমপ্রুভ হয়নি। আমাদের তো বিশ্বাস যে আমরা যে মেডিসিন গুলো দিলাম এগুলো বাইরে বিক্রি করে দিয়েছে ওরা, পেশেন্টকে খাওয়ানোই হয়নি।
এখানে একটা সিসিটিভি নেই, আমাদের যদি ঢুকতে না দেওয়া হয় আমরা ঠিক আছে আমরা ঢুকবো না, বাইরে একটা সিসিটিভি লাগালো তো পেশেন্ট আমরা বাইরে থেকে দেখতে পারি পেশেন্টের কন্ডিশন কি, বাইরে সিস্টাররা কি করছে, বাইরে কি সিস্টাররা চা খাচ্ছে না গেম খেলছে। আপনারা জানেন যে ভেতরে সিস্টার আমাদের ঢুকতে দিচ্ছে না কেন, ওরা ভেতরে বসে গেম খেলে। আমিও বলতে পারবো না, আমি পরে এসছি, ভাইরা চিৎকার করেছে, কোনো চিকিৎসা হয়নি, এসব ডাক্তারে ওরা খবর দিয়েছে, সব ডাক্তাররা চলে আসছে, ভেতরে চলে গিয়ে ভাইদের মারলো, ভাইদের আটকাতে গেছি তখন আমাকে মারলো, মাসির গায়েও হাত উঠেছে। কতজনকে আপনার ফ্যামিলি মারধর করা হয়েছে? তারা প্রায় 20-25 জন হবে। তারা কি হসপিটালে ডাক্তারই ছিল? হ্যাঁ, সব ডাক্তার হোস্টেল থেকে খবর দিয়েছে, ওখান থেকে এসেছি। আপনার নামটা কি? আমার নাম অঙ্কিতা ভৌমিক। আর কে কে রয়েছে আপনাদের এই আক্রান্তের আমার মধ্যে? দাদা আছে, সুমিত ভৌমিক এখন কথা বললো, আমার ছোট দুই ভাই আছে, সৈকত ভৌমিক, সিদ্ধার্থ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম তো অজয় ভৌমিক। যে মারা গেছে ওনার নাম? মারা গেছে সুনীল কুমার ভৌমিক, আমার জেঠু হয়। কি শুক্রবার রাতে রোগীর পরিবার যদি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করে থাকে তাহলে সেটা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারত কর্তব্যরত চিকিৎসকরা, কিন্তু সেই জায়গায় জুনিয়র ডাক্তারদের আইসিইউতে ডেকে এনে রোগীর পরিবারকে মারধর করার মতো গুন্ডাগিরি করার অধিকার কে দিয়েছে সেসব ডাক্তারদের? এ বিষয় নিয়ে এখন দেখার হাসপাতালের চিকিৎসকরা মুখ খুলে কিনা, নাকি বিষয়টি নিয়ে আবারও সংবাদ মাধ্যমের সামনে এসে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, এমনটাই গুঞ্জন হাসপাতাল চত্বরে সৃষ্টি হয়েছে। সান্দন টিভি। ত্রিপুরা সীমান্ত দিয়ে উত্তপ্ত বাংলাদেশ থেকে দেশে ফিরলেন প্রায় ৩ শতাধিক অধিক কলেজ পড়ুয়া। আগরতলা আখাউড়া সীমান্ত এবং সোনামুড়া সীমান্তপুর দিয়ে বিএসএফ জওয়ানদের সহযোগিতায় তারা নিজ দেশে ফিরেছেন। স্বস্তি নিঃশ্বাস দেশে ফিরতে পারা ছাত্রছাত্রীদের মধ্যে তাদের পাঠানো হয়েছে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হিংসা ঠেকাতে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কারফিউ জারি করেছে বাংলাদেশে। গভীর রাত থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় নেমে পড়েছে বাংলাদেশ সেনার সাঁজোয়া ব্রিগেড। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা বাংলাদেশে আন্দোলন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার আলাদা করে সংরক্ষণের আওতায় আনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। সংরক্ষণ সংস্কারের দাবিতে বিক্ষোভের ঝাঁজ শুক্রবার আরও বেড়ে গিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনও পর্যন্ত বাংলাদেশের ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিরোধী বিএনপি এবং নিষিদ্ধ জামাতের সশস্ত্র কর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে মিশে পুলিশের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা সেনার বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কুমিল্লা ও ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আগরতলা আখাউড়া সীমান্ত এবং আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে ভারতে ফিরেছে। সোনামুড়া মোতায়েন ৮১ বিএসএফ এর এ ছাত্রছাত্রীদের সব রকমের সুবিধা প্রদান করছে। কোনো ঝামেলা ছাড়াই তাদের যথাযথভাবে স্বাগত জানানো হচ্ছে, পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে, প্রয়োজনে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগরতলা থেকে তাদের বিভিন্ন ধরনের পরিবহন সম্পর্কে অবহিত করা হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে ৪৩ জন শিক্ষার্থী প্রবেশ করেছেন। বিএসএফ এর ডিআইজি রাজীব অগ্নিহোত্রী জানাচ্ছেন, আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রায় ১৫০ শতাধিক ছাত্রছাত্রীরা নিজ ভূখণ্ডে প্রবেশ করেছে। এই ছাত্রদের অধিকাংশই মেডিকেল ছাত্রছাত্রী। এই ছাত্রছাত্রীদের অধিকাংশই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বাসিন্দা। আখাউড়া সীমান্ত দিয়ে গত দুদিনে প্রায় ১৫০ শতাধিক ছাত্রছাত্রী প্রবেশ করেছে। তারা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা এবং আরও ছাত্রছাত্রী সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরতে প্রস্তুত হয়ে আছে। তাদের সুরক্ষিত দেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে বিএসএফ জওয়ানরা। তারা দেশে ফেরার জন্য তাদের জন্য জল খাবারেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ এর ডিআইজি राजीव अग्निहोत्री। वर्तमान में जो बांग्लादेश में जो परिस्थितियां हैं उनके कारण जो इंडियन स्टूडेंट्स जो बांग्लादेश में पढ़ रहे हैं डिफरेंट कॉलेजेस में वो वापस आ रहे हैं डिफरेंट आईसीपीज से, और इसी प्रोसेस में कल और आज वो अगर हम देखें तो यहाँ त्रिपुरा की जो आईसीपीज और इस पे लगभग 150 के आसपास स्टूडेंट्स अभी तक आ चुके हैं, और भी स्टूडेंट्स के आने की संभावना है। और जो बीएसएफ के सीनियर ऑफिसर्स भी बीजीबी ऑफिसर्स के साथ रेगुलर कांटेक्ट में है, उनकी सुरक्षित वापसी को सुनिश्चित करने के लिए, और बीएसएफ भी ये इंश्योर कर रही है कि वो आए और उसके बाद में अपने घर वापसी उनकी सुरक्षित तरीके से हो सके। धन्यवाद। Agitation that is happening in Bangladesh
Many Indian and foreign students are returning from Bangladesh to India through various ICPs and LCAs. Our senior officers of Border Security Force right in Tripura Frontier as well as in Delhi are in touch with all the officers of Border Guards Bangladesh. BSF is providing them all the cooperation that is necessary for the students for peaceful crossing over to our country. Border Security Force through its rigorous efforts have provided arrangements of food, water, stay, transport, and we are facilitating the students at every angle so that they can reach their homes peacefully. We also want to thank Borders Guard Bangladesh for their cooperation and thank you. अभी लगभग कितना स्टूडेंट आया था सर? Close to 50 students have come from this ICP Agartala. Apart from that, various other ICPs students are coming, and students will be keep continuing to come through this ICPs, and the arrangements will remain throughout the day. And even if someone wants to come at night and there is emergency, Border Security Force, as its motto says, Jeevan Paryant Kartavya, we are always on the border, facilitating, guarding it and helping our citizens to cross over. আগরতলা আখাউড়া সীমান্তে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পড়ুয়ারা জানায় বিএসএফ জওয়ানদের পুরোপুরি সহযোগিতায় তারা নিরাপদে দেশে ফিরতে পেরেছে। এখন তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। তাই এটা জানিয়েছে ভারতের আরও বহু ছাত্রছাত্রী বর্তমানে বাংলাদেশের কলেজের হোস্টেলে আটকে রয়েছে। বর্তমানে সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে। তারা বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করতে পারছে না। ब्राह्मणबाड़िया में एज सच प्रोटेस्ट चल रहे थे, सो एंड तो वी वेंट फीलिंग सेफ, तो हमने एम्बेसी से रिक्वेस्ट करी, सो एंड दे सेंड देयर पर्सनस ओवर देयर, तो उन्होंने एस्कॉर्ट करा हमें यहाँ तक, स्पेशली बीएसएफ ने, इंडियन बीएसएफ ने। सो बीएसएफ को बहुत ज़्यादा थैंक यू हमारी तरफ से, बिकॉज दे प्रोवाइडेड अस विद फूड एंड एवरीथिंग। एंड जैसे लाइक कुछ बच्चों का लाइक वीज़ा प्रॉब्लम्स थी, तो उन्होंने वो भी उसमें भी हेल्प करी, तो वी वुड लाइक टू थैंक देम। लाइक बांग्लादेश के इंटरनेट और फ़ोन का हालत क्या है? इंटरनेट और फ़ोन नहीं लग रहा था बांग्लादेश में, तो वो लाइक हमें लाइक फ़ोन्स लग रहे थे, वो भी सिर्फ लोकल फ़ोन्स लग रहे थे, उससे ज़्यादा नहीं। अच्छा, और कर्फ्यू चल रहा है क्या? हाँ, कर्फ्यू चल रहा है, हमारे वाली साइड पे भी कर्फ्यू चल रहा चलेगा वो? मैं जोरुल इस्लाम मेडिकल कॉलेज में पढ़ता हूँ, MBBS। ये किशोरगंज में है, बांग्लादेश। अभी किशोरगंज में उतना हालत ख़राब नहीं है, पर ढाका में बहुत ख़राब है, ढाका ब्राह्मणबाड़िया में, और प्रॉब्लम नहीं है कुछ। क्यों वापस क्यों आ गए? अब सब लोग आ रहे हैं, थोड़ा इमरजेंसी सिचुएशन हो गया, उधर आर्मी भी आ गया, सेक्शन 144 चालू हो गया, तो रिस्क ही नहीं लेना चाहिए। खड़ा मैं कोलकाता वेस्ट बंगाल में। The situation in there, honestly speaking, I was in hostel. I did not go outside, so I can't tell much about. But what I'm hearing about is all the big locations like Bhairav and Dhaka and all. Their attacks have been happening continuously, and the things have been very worse. It has been progressing in a catastrophic way, and like we were planning to come yesterday only, but there has been a state of emergency right now. So like it was a very confusing situation for us, but then we got a bit of relief from 12 p.m. to 2 p.m. where the emergency was put down for 2 hours. So we took it was a bit of risky situation, and we came during that time only. এদিকে নিজ দেশে ফিরে সোনামুড়া সীমান্তে দাঁড়িয়ে এক ছাত্রী জানায় সে বাংলাদেশের ময়নামতি মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। তার বাড়ি আগরতলায়। সেখানে পরিস্থিতি এখনো অত্যন্ত ভয়াবহ। কলেজের হোস্টেল থেকে বলে দেওয়া হয়েছিল আজকের মধ্যে হোস্টেল ছাড়তে। তারা এই বার্তা পেয়ে শেষ পর্যন্ত বিএসএফ এর সহযোগিতায় নিজ দেশে ফিরতে পেরেছে। বর্তমানে তারা নিরাপদ বলে জানান। তবে বর্তমানে পরিস্থিতি বাংলাদেশের অত্যন্ত উদ্বেগজনক। তো আমি আগরতলা থেকে, ত্রিপুরা আগরতলা, আমি ময়নামতি মেডিকেল কলেজে 3rd ইয়ারের স্টুডেন্ট। পরিস্থিতি এখন বাংলাদেশে অনেক বাজে আছে, কারফিউ লাগিয়ে দিয়েছে ওইখানে, কেউই গ্যাদারিং করতে পারবে না, কিছু করতে পারবে না। আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ভ্যাকেট করে আজকের মধ্যেই সবার বেরোতে লাগবে। আসার পথে কোনো সমস্যা হয়েছে কি? না, আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই, কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেমে ফেস করতেই হচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা চলছে? এটা চলছে আজকে 4-5 দিন ধরে। মূলত কি নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে সেখানে? কোটা বিষয়ে, সিকিউরিটি, এসব নিয়ে সমস্যা চলছে ওদের। ওরা প্রোটেস্ট করছে স্টুডেন্টরা, ওদের এগেনস্টে ওদেরকে মারধর করা হচ্ছে।
একটু একটা ভয়ের পরিবেশ ছিল, এখানে আসার পর খুব কমফর্ট দেওয়া হয়েছে, সেফ ফিল হচ্ছে। এখানে যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের বিষয়ে তুমি কি বলবে, তারা কিরকম পরিষেবা দিচ্ছে তোমাদের? অনেক হেল্পফুল, তারা অ্যাজ মাচ এজ পসিবল আমাদের অনেক হেল্প করেছে, আমরা খুব গ্রেটফুল এর জন্য। সাহায্য করেছে ওরা, আমাদের লাগেজ আনতে হেল্প করা থেকে কমফর্ট করা থেকে সবকিছুতে খুব হেল্প করেছে। প্রসঙ্গত, আন্দোলনকারীদের প্রশ্ন মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার আলাদা করে সংরক্ষণের আওতায় কেন তা চায় না বাংলাদেশের শিক্ষার্থীরা, অবিলম্বে তুলে দেওয়া হোক তা। এর দাবিতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। দেশজুড়ে আন্দোলনের আঁচ ক্রমশ বাড়ছে, একের পর এক প্রাণ চলে যাচ্ছে হিংসাত্মক বিক্ষোভে। আন্দোলন থামাতে পুলিশ সেনার শাসন অব্যাহত, যার কারণে এত প্রাণহানি, রক্তের স্রোত। যতদূর জানা গেছে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় শতাধিক। বাংলাদেশের এই উত্তপ্তময় পরিস্থিতির জন্য ভারতের সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। শান্তন টিভি। মৃত্যুর পর নিজের ছেলেকে দেখার জন্য অভিযুক্ত অপরাধী পিতা অনুমতি পায়নি আদালতের কাছ থেকে, যার কারণে ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ সোনামুড়া থেকে বিলোনিয়াগামী বাইপাস সড়ক বাঘাইয়াচর গ্রামের সড়ক অবরোধ করে। যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাঘাইয়াচর গ্রামের বাসিন্দা গৌতম দাস গত 5 মাস আগে আটক হয়েছেন পুলিশের জালে। তিনি এনডিপিএস ধারায় অভিযুক্ত, এ মুহূর্তে রয়েছে কারাবাসে। তার ছেলে রাহুল দাস দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসা চলছিল আগরতলা জিবি হাসপাতালে। শুক্রবার রাত 11টা নাগাদ আগরতলার জিবিপি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই 21 বছর বয়সের তরতাজা প্রাণ। শনিবার ভোরে রাহুল দাসের শবদেহ যায় বাঘাইয়াচর গ্রামের নিজ বাড়িতে। জন্মদাতা পিতা যাতে তার মৃত ছেলেকে এক পলক দেখতে পারে, এর জন্য স্থানীয় লোকজন সোনামুড়া আদালতে দফায় দফায় আর্জি জানালেও আদালত থেকে কোন রকমের অনুমতি পাওয়া যায়নি। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ বাঘাইয়াচর গ্রাম সংলগ্ন সোনামুড়া থেকে বিলোনিয়াগামী বাইপাস সড়ক অবরোধ করে। নাতের মৃত্যুর শোকে রীতিমতো ব্যাকুল হয়ে পড়েন দাদু। অসহায় বৃদ্ধ ঝরাতে থাকে হৃদয়ের জোরানো অশ্রুধারা। আমার নাতি মারা গেছে। আর আশা করতাম না, আর আশা করতাম না। গৌতম দাসের ছেলে 1 মাসের মতন মানে জীবিত ভর্তি। গৌতম দাসের যে কোনো একটা কেসে করি এখন জেলে আছে। তো গৌতম দাসের ছেলে গতকাল রাত 11টার দিকে মারা গেছে। আজকে এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে, কোর্টে কোনো হারে 1 ঘন্টা লাগবে রেয়া দিতে আসে না যে ছেলের একটু দেখবে। আমরা গৌতম দাসের যাতে ছেলেটার একটু মুখটা দেখে আবার তারা নিয়ে যাক, আমরা এগিয়ে চাই। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সহ বিশাল টিএসআর বাহিনী। এখানে একটা আসামের ছেলে মারা গেছিল, এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে, ওটা রাস্তাটা করছে, যার জন্য বেল দিয়ে দেখবেন প্রশাসনের তরফে আমরা কথাবার্তা বলেছি, ওরা দেখছে আর কি। আপনার পরিচয়টা দেন? আমার নাম ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং, আইসি যাত্রাপুর পুলিশ। দীর্ঘ কয়েক ঘণ্টা সমানে চলে এই অবরোধ। রাস্তার দু প্রান্তে আটকে থাকে যানবাহন, যার কারণে পথ চলাচল ব্যাহত হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে এই পথ অবরোধ চললেও মহকুমা প্রশাসনের তরফ থেকে কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি। শান্তন টিভি। 18 জুলাই বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের নেতা ও কর্মীদের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার 2 অভিযুক্ত কার্যকর্তা। অভিযুক্ত এই 2 কার্যকর্তাকে দেখতে থানায় হাজির হলেন বিধায়ক রামপদ জমাতিয়া।
গত 18 জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে তেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আক্রান্ত হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন নেতা ও কর্মীরা। এ নিয়ে কংগ্রেস সংসদীয় দলের এক প্রতিনিধি দল শুক্রবার উদয়পুর সফরে আসেন। প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন আহতদের সঙ্গে। সংসদে এ বিষয়ে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংসদীয় দলের প্রতিনিধিরা। এরপরই নড়েচড়ে বসে থানা বাবুরা। শনিবার উদয়পুর রাধা কিশোরপুর থানার পুলিশ 18 জুলাইয়ের সে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগের ভিত্তিতে শাসক দলের 2 জন কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরা হল বাপন ঘোষ ও মিহির পাল। শনিবার বিজেপি বাগমা কিল্লার বিধায়ক রামপদ জমাতিয়া রাধা কিশোরপুর থানায় এসে বাপন ও মিহিরের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তদের সঙ্গে কি কথা হয়েছে সে নিয়ে বিধায়ক রামপদ জমাতিয়া মুখ না খুললেও তাদের সঙ্গে কথা বলেছেন সেটা স্বীকার করে নিয়েছেন। ব্লকে এসেছিল নমিনেশন দেওয়ার জন্য নাকি জানি, তো ওইখানে নাকি কি ওনার উপর নাকি আক্রমণ হয়েছে, এরকম একটা কমপ্লেন দিয়েছে। আমরা দেখি নাই, ওই পরিপ্রেক্ষিতে পুলিশের মতো কাজ করেছে। তো আমরাও আমাদের মতো করে পুরো জামিন পাওয়া যায় এটা নিয়ে যাবো। কতজনকে আনলো আজকে এখানে? এখন 2 জনকে নিয়ে এসেছে। হয়তো ওইখানে ছিল না, তবু এটা পুলিশের মতো করেছে। কারা কারা আপনাদের মধ্যে এসছে? কি নাম তাদের? এটা বাপন ঘোষ আর মিহির পাল। তারা কি যুক্ত ছিল? এদিকে রাধা কিশোরপুর থানা সূত্রে জানা গেছে 18 জুলাইয়ের ঘটনায় বাপন ঘোষ এবং মিহির পালকে পুলিশ গ্রেপ্তার করলেও এই ঘটনায় অভিযুক্ত বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। শ্যামদন টিভি। গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তি, গুরুতর আহত এই ব্যক্তির নাম নাগর দেববর্মা। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল লেফুঙ্গা ফাঁড়ি থানার অন্তর্গত বাসিন্দারা। ঘটনা শনিবার দুপুরে লেম্বুছড়া ফাঁড়ি থানার অন্তর্গত কোবরাপাড়ার বাসিন্দা নাগর দেববর্মা রাস্তা পারাপারের সময় বলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরবর্তী সময় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে বসে তারা অবরোধ করে লেম্বুছড়া ফাঁড়ি থানার অন্তর্গত 108 নম্বর জাতীয় সড়কে লেম্বুছড়া ফাঁড়ি থানা সংলগ্ন এলাকায়। আহত ওনার নাম কি? নাগর দেববর্মা। উনি কি এই জায়গারই বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ, কুপড়াপাড়া। আর ইয়তে এই যে হেরে করছে, হের গাড়ি নাম্বার হইলে তেলেমুড়া TR061919। আচ্ছা, এখন আপনারা যে জায়গায় অবরোধ বসেছেন এই জায়গাটার নাম কি? লেম্বুছড়া বাজারে ওই লিকপার হসপিটালে। এটা বাঁচবো না কোনো শিওর নাই। আশঙ্কাজনক অবস্থায় আছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায়। 1 সেকেন্ড বাড়ির যাইব এই রাস্তা থেকে ওয়াইয়ের গাড়ি এই যে কারণে ফালাই দিয়ে গেছে না গড় দেখ কর্ম। কোন জায়গাতে? ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের পদস্থ আধিকারিকও, কিন্তু অবরোধকারীরা পুলিশের বক্তব্য শুনতেও নারাজ। শুধু তাই নয়, পুলিশকে যেন কোন রকম পাত্তাই দেয়নি তারা। সে মুহূর্তে এ পথ ধরে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক সাধারণ মানুষ। অবরোধকারীরা তার স্কুটিটি আটকে দেয়। পুলিশের সামনে তার সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। পুলিশের সামনে সেই স্কুটি চালককে তার পথ থেকে ঘুরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে বলা যেতে পারে এই পথ অবরোধের ঘটনায় রীতিমতো এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। শ্যামদন টিভি। নতুন কমিটি গঠিত হল দি ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের। শনিবার রাজধানীর জগন্নাথবাড়ি রোড সংলগ্ন স্টুডেন্ট হেলথ হোমে হয় সাংগঠনিক ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলনে রাজ্যের 8টি জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। দি ত্রিপুরা ব্রেক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক
সঞ্জিত চৌধুরী সহ অন্যান্যরা। সম্পাদক জানান, সম্মেলনে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, বিগত দিনে সরকারের তরফে তাদের জন্য কি করেছে এবং তারা কিভাবে সরকারের পাশে থেকেছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি আরও জানান, তাদের আগামী কর্মসূচি রয়েছে একটি মেগা রক্তদান শিবির করা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই শিবির করার পরিকল্পনা রয়েছে। সে শিবিরে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু অর্থ দেওয়ারও চিন্তা ভাবনা রয়েছে তাদের। পাশাপাশি সম্মেলনে আগামী দিনে কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা জিগ ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন উদযাপন করতে যাচ্ছি। এখান থেকে আমাদের 8টা ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা এখানে আসেন। তো আমরা সবাই মিলেই সমস্ত কিছুকে ইয়ে করবো। এখানে আমাদের মূলত আমাদের সাংগঠনিক ব্যাপারটা আছে, পাশাপাশি গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ কী কর্ম ভবিষ্যতে প্ল্যান আছে, কি হবে, কি করা হবে এসব। আর বিগত দিনে গভর্নমেন্টের জন্য আমরা কী করেছি, গভর্নমেন্ট আমাদের জন্য কি করেছে, মূলত এইসব বিষয়গুলি নিয়ে। মারপিটকে কেন্দ্র করে মৃত্যু আইচুক দেববর্মা নামে এক যুবকের। ঘটনা লেম্বুছড়ার জয়রামুদি এলাকায়। আইচুক দেববর্মার বয়স 18 বছর। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে সে খার্চি মেলা থেকে ফেরার পথে বজুংনগরের গ্যাস বটলিং স্টেশনের সামনে কিছু যুবক তাকে আটক করে বেধড়কভাবে মারধর শুরু করে। এত করে আহত হয় তিনি। পরে রাতের বেলায় সে বাড়িতে ফিরে যায়। শনিবার সকালে নিজ বাড়ির বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শক্তি দেববর্মা ও করণ দেববর্মা নামে 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় এক মহিলা জানায়, আইচুক দেববর্মা খার্চি মেলা থেকে শুক্রবার রাতে বাড়িতে ফিরে যাওয়ার সময় রাস্তা আটকে করে তাকে মারধর করে কিছু যুবক। শনিবার সকালে আইচুক দেববর্মার মৃতদেহ পাওয়া যায় বিছানায়। পুলিশ শক্তি দেববর্মা ও করণ দেববর্মা নামে 2 জনকে আটক করেছে বলে জানান তিনি। কি হয়েছিল? ঘটনাটা ওই মেলার থেকে আসে তারা। কই মেলা? ওই উদয়পুর মেলা। আরে না, খয়ারপুর মেলা থেকে আসে। আমার পরে তারা রাস্তা বলে তারা গ্রেপ্তার করে মারছে বলে। কে মারছে? ওই ভগবান চৌধুরী পোলারা। ভগবান চৌধুরী পোলাফাই? কে বা কারা মারছে আপনারা জানেন? পুলিশে 2 জন লয়ে গেছে। কে মারছে? নাম জানেন? যে মারছে ওনার নাম কি? শক্তি আর করণ দাহিনকাম বাবু। করণ আর শক্তি, ওনাকে তার লগে আরো লোক আছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শুভরাত্রি।